অক্সিডেশন নাম্বার কাকে বলে? অক্সিডেশন নাম্বারটা কি পড়ানো হয়েছে আগের দিন নাকি? অক্সিডেশন নাম্বার কি কুমারেশ? কেন অক্সিডেশন নাম্বার কাকে বলে? অক্সিডেশন নাম্বার আমার তো মনে পড়ছে যে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম, ওখান থেকে সব টুক ছিল আর দুজন খাতা বন্ধ করে বসেছিল। যখন কোনো কেমিক্যাল বন্ড হচ্ছে বা কোনো রিয়াকশন হচ্ছে, সেই রিয়াকশনের মধ্যে কি বানায়? সেই রিয়াকশনের মধ্যে যে কটা ইলেকট্রনের লেনদেন হচ্ছে সেটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার। সিম্পল ভাষায় যদি বলি, যে কটা ইলেকট্রনের লেনদেন হচ্ছে সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। ক্লিয়ার? এবার হচ্ছে অক্সিডেশন নাম্বার মোটামুটি সবারই কম বেশি একটা থাকে, কনস্ট্যান্ট থাকে, কিছু কিছু জনের ভ্যারি করে। নর্মালি যদি কোনো অ্যাটম ফ্রি স্টেটে থাকে বা অ্যাটমিক স্টেটে থাকে তাহলে তার অক্সিডেশন নাম্বার কত? কত? কোনো রিয়াকশনে অংশগ্রহণ করেনি, ফ্রি স্টেটে আছে, অক্সিডেশন নাম্বার কত তার? 0। ফ্রি স্টেটে যখন আছে তার অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। যখন সে রিয়াকশনে যাবে তখন তার অক্সিডেশন নাম্বার ভ্যারি করবে। ক্লিয়ার? হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত নরমালি? -1। আর যখন এক্সেপশনাল কেস +1 কখন হয়? লেখানো তো হয়েছিল এক্সেপশন গুলো। সেটাই তো দেখছি যে হাইড্রোজেনকে মাইনাস বানিয়ে দিচ্ছে, তাহলে অক্সিজেন প্লাস হবে H2O তে। হাইড্রোজেন যখন মেটালের সাথে রিয়াক্ট করবে তখন তার অক্সিডেশন নাম্বার হবে -1। সেটা কখন? লিথিয়াম হাইড্রাইড, ম্যাগনেসিয়াম। যখন হাইড্রাইড তৈরি করবে বা হ্যালাইড তৈরি ফর্ম করবে তখন হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার -1, বাদ বাকি সময় +1। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2। এক্সেপশনাল কেস সাতকাণ্ড রামায়ণের পরে সীতারামের কে হয়? H2O যে ফর্ম করবে, এই যে অক্সিজেনের অ্যাটমটা, এটা কটা ইলেকট্রন দেবে? 2 ইলেকট্রন। কি করবে, দেবে না নেবে? বলছে দিয়ে দেবে। হাইড্রোজেনের থেকে 2 ধার নেবে না? আমি কি প্লাস লিখেছি? হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2। যে কারণে তো রিয়াকশনটা কমপ্লিট হচ্ছে, H2O ফর্ম হচ্ছে। দুটো হাইড্রোজেন দুটো +1 দিচ্ছে, একটা অক্সিজেন দুটো নিচ্ছে। এবার এইখানে অ্যাকচুয়ালি এখানে কি ফর্ম হবে? H2O যখন হবে, এটাকে যখন ভাঙবো তখন কি তৈরি হবে? H+ আর হচ্ছে O-, তাই তো? বা 2H+ আর এটা হচ্ছে O-। দুটো হাইড্রোজেন কটা দেবে ইলেকট্রন? 2 ইলেকট্রন দেবে। এ কি করবে? 2 ইলেকট্রন নেবে। তো ইলেকট্রন যখন ও নিচ্ছে, নেওয়ার পরে এর চার্জটা মাইনাস হচ্ছে, তো এর অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। क्लियर? सर बोलो। बोर्ड सुन रखा है, हाफ ही दिख रहा है। नहीं दिख रहा है? हाफ पोर्शन ही दिख रहा है।
এটা কি করতে হবে? वेट वेट क्लियर? अभी दिख रहा है पूरा? Okay, sir. Thank you. এটা ক্লিয়ার হয়েছে? ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত? ক্লোরিনের অক্সিডেশন নাম্বার +7। পেন্ডের আমরা মারি ছুড়ে এটা +7 সাতটা ইলেকট্রন দেবে। এটা হচ্ছে এক্সেপশনে। কখন? +7 হচ্ছে এক্সেপশন। কখন করে? কিচ্ছু পড়েনি বাড়িতে ওটা লেখা আছে খাতার মধ্যে, তাও দেখছে না নিচে তাকিয়ে। সিএল ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1 নরমাল কন্ডিশনে। HCl যখন বানাবে তখন অক্সিডেশন নাম্বার কত? -1। Cl2 যখন বানাবে তখন অক্সিডেশন নাম্বার কত? -1। কিন্তু এটা হচ্ছে এক্সেপশন কখন? যখন হ্যালোজেনের সাথে কিংবা হচ্ছে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করবে তখন। ক্লিয়ার? ঘোড়ার ডিমের ক্লিয়ার। পড়াশোনা করিনি কি ঘোড়ার ডিম ক্লিয়ার? হ্যাঁ, মাথার উপর দিয়ে যাচ্ছে। একদিন তো ছিলে ক্লাসে, পড়েন কেন বাড়িতে? একটু শীতের জন্য হাত পা বেরোয়নি কম্বল থেকে? আচ্ছা, অক্সিডেশনের 3টা কন্ডিশন বলো। কি কি কন্ডিশনে অক্সিডেশন হয়? 1 নম্বর, কখন অক্সিডেশন হয়? সব চুপ, মনে হচ্ছে যেন আমি গ্রেভিয়ার্ডে এসে বসে আছি। কখন কখন হয়? ইলেকট্রন দিলে অক্সিডেশন হয় না নিলে অক্সিডেশন হয়? ইলেকট্রন ত্যাগ করলে হয় অক্সিডেশন। 2 নম্বর হচ্ছে অক্সিজেন যোগ হলে না বিয়োগ হলে অক্সিডেশন হয়? যোগ হলে অক্সিডেশন হয়। হাইড্রোজেন যদি রিমুভ হয় তাহলে অক্সিডেশন হয়। 4 নম্বর অক্সিডেশন CH বন্ড যদি ব্রেক করে বা ছেড়ে যায় তখন হয় অক্সিডেশন। 5 নম্বর অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হলে না ডিক্রিজ হলে অক্সিডেশন হয়? অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হলে, অক্সিডেশন নাম্বার যদি প্লাস হয় তাহলে পরে অক্সিডেশন হয়। এবার আমাকে প্রত্যেকটা একটা করে এক্সাম্পল বল যেখানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে অক্সিডেশন হচ্ছে। এক্সাম্পল বলতে বলেছি। সোডিয়াম, এদিকে আসো, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, করো। সোডিয়াম যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সোডিয়াম প্লাস হয় কি করে? হ্যাঁ, সোডিয়াম যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে প্লাসটা হয় কি করে? কান ধরে, এখানে কান ধরে দাঁড়াও, ক্যামেরার সামনে কান ধরে বলো যে চলো। সোডিয়াম কি করে? ইলেকট্রন ত্যাগ করে। এনে নিউট্রাল কন্ডিশনে আছে, তার থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল,
কি হবে Na প্লাস কি হচ্ছে অক্সিডেশন হচ্ছে অক্সিজেন অ্যাড হওয়া এক্সাম্পল Mg প্লাস O কি হচ্ছে MgO লিখে নি এখন মনে পড়ছে লিখে নি সেদিন যখন লেখাচ্ছিলাম তখন কে কোথায় ছিল হাত পা গুলো লেখাই সেদিন লেখাইনি বলছে লেখাইনি হাইড্রোজেন বেরিয়ে যাওয়া CH3 এর থেকে কি করবে CH3 CHO প্লাস H2O H2O তো আচ্ছা H2 হ্যাঁ অথবা যে কোনো মেটালের সাথে মেটাল যখন অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে তার মধ্যে থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে সেই ক্ষেত্রে সেটা একটা ভালো এক্সাম্পল যেমন ধরো হচ্ছে আয়রন Fe প্লাস HCl কি করবে FeCl FeCl2 প্লাস H2 ক্লিয়ার অক্সিডেশনটা কার হচ্ছে অক্সিডেশন হচ্ছে HCl এর ক্লিয়ার অক্সিডেশন হচ্ছে HCl এর HCl এর থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে ক্লিয়ার কি ব্যাপারটা একই এটার থেকে এটা হচ্ছে অক্সিডেশন হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে আর কি ছিল CH বন্ড ব্রেক করা আর এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করা তুমি একটা এক্সাম্পল যদি ঠিকঠাক পড়ো যে কোনো একটা রিয়াকশন যদি ঠিকঠাক মনে রাখো ওটার মধ্যে সবগুলো কন্ডিশনই আছে শুধুমাত্র CH বন্ডের ইয়েটা হবে না অর্গানিক ইয়ে ছাড়া ক্লিয়ার অক্সিডেশন কোথায় কোথায় হয় অক্সিডেশনের প্রপার্টিজ গুলো কি কি ছিল কি কি ছিল আমার কি আপনি বলছিলেন আমার তো আর অত হ্যাঁ প্রপার্টিজ হয়নি বাহ কি কি কন্ডিশনে অক্সিডেশন কি কন্ডিশন গুলো তো হয়ে গেছে আচ্ছা ডেনসিটি এসব করানো হয়নি লিখো অ্যাপ্লিকেশন অফ অক্সিডেশন রিঅ্যাকশন applications of oxidation reaction এক নম্বর পয়েন্ট করো ডেনসিটি কি অক্সিডেশন রিঅ্যাকশন একই জিনিস ডেনসিটি RANCI কি জিনিস ডেনসিটি কি জিনিস চিপসের প্যাকেট খুলে রেখে দিলে 1 ঘন্টা পরে কি হয় 1 ঘন্টা পরে চিপসটা কি হয়ে যায় নেতিয়ে যায় টেস্ট চেঞ্জ হয় তো হয়তো একদম অ্যাকচুয়ালি যখন চিপসের প্যাকেটটা খুলছি তখন কি করছে সে বাতাসের অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে অক্সাইড ফর্ম করছে এবার যে কেমিক্যাল গুলো দেওয়া হচ্ছে ভাজার জন্য সেটা অক্সাইড ফর্ম করে উপরে একটা লেয়ার তৈরি করে
ওই লেয়ারটার জন্যই স্বাদটা চেঞ্জ হয়ে যায় আর পচতে শুরু করে। এটা হচ্ছে রেন্সিডিটি। কিসের জন্য হয় রেন্সিডিটি? অক্সিডেশনের জন্য। রেন্সিডিটি প্রিভেন্ট করার জন্য কি করতে হয়? কি করতে হয় রেন্সিডিটি প্রিভেন্ট করতে? লেখো, এক লাইনে লেখো। রেন্সিডিটি হচ্ছে condition produced by aerial oxidation. Produced by aerial oxidation of unsaturated fat of unsaturated fat. স্যাচুরেটেড ফ্যাট হলে পরে রেন্সিডিটিটা লেন্দি মানে লেট করে হবে। এবার স্যাচুরেটেড ফ্যাট আর আনস্যাচুরেটেড ফ্যাট কি? স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাট কি? আনস্যাচুরেটেড বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক। ঠিকই আছে, ঠিকই আছে। যেটার সিঙ্গেল বন্ড সেটা হচ্ছে আনস্যাচুরেটেড, যেটা ডবল বন্ড বা ট্রিপল বন্ড সেটা স্যাচুরেটেড। মানে বলতে থাকো, যা মনে আসে ইচ্ছা মতো বলে। বলো। হ্যাঁ, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হলে পরে আনস্যাচুরেটেড। ক্লিয়ার? তো যদি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে সেটা তাড়াতাড়ি ব্রেক করবে, অক্সিডেশন করবে। অক্সিডেশন করলে পরে কি কি চেঞ্জ হয়? ফ্লেভার, টেস্ট এগুলো চেঞ্জ হয়ে যায়। এবং কোথায় হবে অক্সিডেশনটা? যে খাবারটা বা যে প্রোডাক্টটা ডেন্সিটি হচ্ছে সেটা কোন জায়গাটা? মাঝখানে হয়ে যাবে? সারফেস লেয়ারে বা এরিয়াল লেয়ারে, এরিয়াল সারফেসে। ক্লিয়ার? প্রিভেন্ট করবো কি করে ডেন্সিটি? অক্সিডেশন করতে বাধা দিতে হবে, তাই তো? অথবা স্যাচুরেটেড ফ্যাট করতে হবে। এবার তো স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে, যেমন স্যাচুরেটেড ফ্যাট দিয়ে আবার ফ্রাই করা যাবে না, সমস্যাটা। তাহলে কি করতে হবে? যাতে করে ওই খাবারটার আশেপাশে অক্সিজেন না পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে। কিভাবে আটকানো যায়? ঢেকে রাখতে হবে। এবার ঢেকে রাখলে অক্সিজেন যাবে অল্প অল্প, বেঁধে রাখলে অক্সিজেন যাবে। অক্সিজেনকে আটকানো যাবে না, তাহলে অক্সিজেনকে রিপ্লেস করতে হবে। আটকানো না গেলে অক্সিজেনের জায়গায় নাইট্রোজেন দিয়ে দেবো। এই যে 5 টাকায় এত বড় বড় চিপসের প্যাকেট দেয়, কি থাকে ভেতরে? হাওয়া। হাওয়া তো, হাওয়া থাকে না, থাকে নাইট্রোজেন। নাইট্রোজেন ভরে নাইট্রোজেন বেচছে, চিপস তো বেচে না 10 টাকার প্যাকেটে, নাইট্রোজেন বেচে। তত গ্রামই তো থাকবে। তোমাকে কম দেবে? তুমি কম দিলে মানবে? হ্যাঁ, তোমাকে তো বলেই দিচ্ছে, তোমাকে তো দেখাচ্ছে। এবার তুমি ভাবো যে 5 গ্রাম চিপসটা দিচ্ছে বা 3 গ্রাম 5 গ্রাম যেটা দিচ্ছে, কত? 5 টাকায় 25 গ্রাম, 5 টাকায় 18 গ্রাম চিপসের অ্যাকচুয়াল ইয়েটা কত, জায়গাটা কত লাগে? এটা যদি একটা চিপসের প্যাকেট হয় তাহলে এইটুকুর মধ্যে চিপসটা কমপ্লিট। তার জন্য এত বড় প্যাকেটটা কেন দিচ্ছে? যাতে আরো বেশি দিলে প্লাস্টিকের খরচা হবে না। এবার এইটুকু একটা প্যাকেটে যদি চিপস দেয় তোমাকে, তোমার প্যাকেটটা দেখেই তো কিনতে ইচ্ছা করবে না। 5 টাকায় এতটুকু একটা প্যাকেট দিচ্ছে, তার থেকে এত বড় একটা প্যাকেট বাড়িতে বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছ দোকান থেকে। এবং সাথে সাথে বিজ্ঞাপনটা হচ্ছে অত বড় জায়গা, আর হচ্ছে এতখানি বাতাসটা দিয়ে রাখছে যাতে যে তেলটা ইউজ করছে ভাজার সময় সেই তেলটা অক্সিডাইজ যাতে না হয়। ক্লিয়ার? এবার
তোমার বাড়িতে তো আর নাইট্রোজেন ভরার ব্যবস্থা নেই, তুমি কি করবে? বেঁধে রাখবে, এয়ারটাইট কন্টেনারে রাখবে। এবার তাও যদি না হয়, হলুদ মিশিয়ে রাখবে। চিপসের প্যাকেটের কথা বলছি না, অন্য যে সমস্ত খাবারগুলো আছে বাড়িতে, মাকে দেখবে যে যখন বাজার থেকে মাছ বা চিকেন নিয়ে আসে, যদি ফ্রিজে না থাকে, বা ধরো যে সকালবেলা বাজার হয়েছে, রান্নাটা হবে দুপুরে, তো মা কি করে? হলুদ মাখিয়ে রেখে দেয়, যাতে করে অক্সিডেশনটা প্রিভেন্ট হয়, আনস্যাচুরেটেড ফ্যাটটা যাতে অক্সিডাইজ না হয়ে যায়, তার এনসিডিটি যাতে শুরু না হয়। ক্লিয়ার? এবার মাছের ক্ষেত্রে তুমি না হয় মাছ মাংসের ক্ষেত্রে ইয়ে দিয়ে দিলে, হলুদ 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 মাখিয়ে দিলে। সবজির ক্ষেত্রে কি করবে? ধরো বাড়িতে একটা তরমুজ কিনে নিয়ে এসছে, অর্ধেক খেয়ে রেখে দিয়েছে, ওটা কি করবে? এয়ারটাইট করতে হবে, সারফেস এরিয়াতে প্লাস্টিকের লেয়ার দিতে হবে, অথবা আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কোনো স্যাচুরেটেড ফ্যাটের লেয়ার দিতে হবে। দেখবে যে সবজি, তরমুজ বা ওই জাতীয় যে যেগুলো অ্যাকচুয়ালি যে সমস্ত ইয়েগুলো ইয়ে হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, মানে ডেনসিটি বেশি বড় হয়ে যাচ্ছে, মজা লাগছে না? খাতায় লিখতে হচ্ছে না, মজা তো লাগবেই। এয়ারটাইটের ওই যে প্লাস্টিকে, পাতলা প্লাস্টিকের ইয়ে থাকে, রাবার দিয়ে আটকে রাখে, জিপ জিপ লকার এগুলো। আর তারপরে যদি এগুলোতেও যদি না হয়, তখন কোথায় রাখতে হবে? ফ্রিজারের মধ্যে। এবার কেন ফ্রিজারের মধ্যে? তো খোলা অবস্থায় রাখলে তাও ডেনসিটি কম হয় কেন? টেম্পারেচার যত কমবে, অক্সিডেশনের রেট তত কমবে। এবার যদি জিরোর থেকে বা মাইনাসে রাখা হয়, তখন অক্সিডেশনটা একদমই মিনিমাম, যে কারণে তুমি মাইনাসে যদি 6 মাসও রেখে দাও বা 1 বছরও রেখে দাও, খুব বেশি কিছু খারাপ হয় না। এর জন্য শীতকালে একদম একদম রাইট ইয়ে কন্ডিশন, শীতকালে খাবার বেশি দিন থাকে। ক্লিয়ার? লেখো এবার তাহলে, প্রিভেন্ট টু ডিলে এনসিডিটি, প্রিভেন্ট অর ডিলে এনসিডিটি, ওটার মধ্যেই পয়েন্টগুলো লেখো। এক হচ্ছে, ফার্স্ট লেখা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, ইউজ অ্যান্টিঅক্সিডেন্ট। প্রিভেন্ট তো করা যায় না, অ্যাকচুয়ালি ডিলে করা যায়, অক্সিডেশন প্রিভেন্ট করা খুব চাপের। ইউজেস অফ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কি করে? স্লো ডাউন করে অক্সিডেশন। ক্লিয়ার? 2 নম্বর লেখো প্যাকেট বা প্যাকেটাইজড ফুড স্টাফ, ফুড স্টাফ উইথ inert gas, stuffs with inert gas, or noble gas or nitrogen. Inert gas, নোবেল গ্যাস লেখো, যেটা যেটা লিখলে তোমার সুবিধা হবে সেটাই লেখো। অর নাইট্রোজেন কোথায় হয়? কমন এক্সাম্পল চিপসের প্যাকেট। আচ্ছা, 3 নম্বর লেখো হচ্ছে ইউজেস অফ রেফ্রিজারেটর। ক্লিয়ার? কি করে এখানে? ব্র্যাকেটে লিখে রাখো টেম্পারেচার স্লো ডাউন অক্সিডেশন রেট। টেম্পারেচার স্লো ডাউন ডিউ অক্সিডেশন রেট। চার নম্বর লেখো ইউজেস অফ এয়ারটাইট কন্টেনার। नेक्स्ट लिखो स्टोर्ड
অ্যাওয়ে ফ্রম লাইট, স্টোরড অ্যাওয়ে ফ্রম লাইট। এই কারণে তোমার যে ওই যে ওষুধপত্র লেখা, ওষুধপত্রের বাক্সের উপরে দেখবে লেখা থাকে স্টোর ইন এ কুল ব্রাইট প্লেস, Right. ড্রাই প্লেস। এবার কুল ড্রাই প্লেসের জন্য তোমাকে কোথায় রাখতে হবে? ইনকিউবেটরে। ইনকিউবেটরে ওষুধ রাখবে তো ডিম ফুটে বাচ্চা হয়ে যাবে তো ওষুধের। Normal temperature তো cooler নর্মাল টেম্পারেচারটা কুল অ্যান্ড ড্রাই থাকে। এই তো আছে, মানে winter season আছে। অ্যাকচুয়ালি তোমাকে বলে হচ্ছে ডিরেক্ট সানলাইট থেকে বা লাইটের থেকে দূরে রাখতে। অন- ওষুধকে ফ্রিজে রাখে, except medicine এর মানে যাদের shop আছে। ফ্রিজে তো রাখতে বলছে না, কিন্তু যেখানে একটু তুমি কি ঠান্ডা রোদের মধ্যে তুমি তোমার ইচ্ছের ওষুধ এটা ফেলে রাখবে, তাদের তো ওগুলো তো যেগুলো স্টোর করতে হবে লো টেম্পারেচারে সেটা তো করতেই হবে, সেটা তো কম্পালসারি, সেটা তো আমাদের হাতে নেই। আর এটা লেখো ভ্যাকুম প্যাকেজিং। আছে এগুলো হচ্ছে রেনসিডিটিকে যে কিভাবে প্রিভেন্ট করা যায়। অক্সিডেশনের ইয়েটা কি, মানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে রেনসিডিটি। আমরা যে এই যে বাদবাকি যেগুলো লিখলাম যাতে অক্সিডেশনটা বন্ধ করতে পারি বা ডিলে করতে পারি। 2 নম্বর হিসেবে লেখা হচ্ছে করিশন, জিপার সিস্টেম, যেটার মধ্যে থেকে সম্পূর্ণ হাওয়াটা বের করে নেওয়া হয় ভ্যাকুম ইয়ে দিয়ে। ক্লিয়ার? 2 নম্বর লেখো করিশন বা কোরেশন, CORROSION। হচ্ছে ব্যাপারটা কি? কোথায় হয়? লোহায়। কি করে হয়? মরচে পড়ে যায়। মরচের সংকেত কি? Fe3। মরচের সংকেত কি? Fe4। আরে বাপরে, আরো কি আর আছে কিছু? Fe2। আচ্ছা, আর আর কারো আর কারো কিছু? FeO4। বাহ, বলতে বলছি বললাম, আমার কি হলে ভালো, না হলে বগার নামে চললো। মরচেটা অ্যাকচুয়ালি কি? একটা অক্সিডেশন হওয়ার পরের স্টেট। আয়রনের যদি অক্সিডেশন হয়, অক্সিজেনের সাথে যদি রিয়াক্ট করে, তাহলে কি বানায়? FeO, নর্মাল জিনিস। এবার শুধুমাত্র ফেরাস অক্সাইডে মরচে তৈরি হয় না, তার জন্য কি লাগে? তার জন্য লাগে হচ্ছে জলের ছিটা। জলের ছিটাটা কোথায় জমা হবে? এটা হচ্ছে একটা পিওর মরচের সংকেত। এবার তোমার পিওর মরচে তো তুমি ওরকম করে দেখতে পাবে না, কারণ যে জায়গায় মরচে পড়বে সেই জায়গাটা হয় স্যাঁতস্যাঁতে থাকবে, বা সেই জায়গাটা তোমার যে সারফেস যে এরিয়াতে থাকবে সেই এরিয়াতে ওয়াটার মলিকিউল প্রেজেন্ট থাকবে। তার জন্য তোমার এই FeO সাথে বলা হয় এক্স পরিমাণ H2O। সেটা কত কত থাকতে পারে? সেটা ওয়াটার মলিকুল কতটা আছে, মানে মরচেটা কতটা ড্রাই, কতটা বা কতটা স্যাঁতস্যাঁতে, সেটার উপর ডিপেন্ড করছে ওর মধ্যে ওয়াটার মলিকুল কতটা আছে। ক্লিয়ার? তাহলে মরচেটা হচ্ছে কিসের ফল, কিসের ফসল? অক্সিডেশনের ফসল। তাহলে লিখে পেলো। এবার মানে অ্যাকচুয়ালি কোরেশনটা কি? ক্ষয়। ক্ষয়
আয়রনের হতে পারে, কপারের হতে পারে, মেটাল, যে কোনো মেটালের ক্ষয় হতে পারে। যেখানে 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 ক্ষয় হবে, বা যে সমস্ত মেটালে নর্মালি সিলভারের হতে পারে, গোল্ডের হতে পারে, কিন্তু গোল্ডের কম হয়। কেন হয় গোল্ডের কম? সব থেকে নন রিঅ্যাক্টিভ বলে, রিঅ্যাক্টিভ বলে না, রিঅ্যাক্টিভ নয়, শুনতে পাইনি, ঠিক আছে, নন রিঅ্যাক্টিভ গোল্ড, তার জন্য গোল্ডের ক্ষয়টা বা পরিশনটা আমরা দেখতে পাই না, কম হয়। 10 বছর পরেও যে সিলভারটা একটু বেশি কালো হয়ে যায় বেশ কিছু বছর পরে। কপারটা কি হয়? কপারের কপার রিঅ্যাক্টিভ অবশ্যই। কপারের যে মোর্চেটা পড়ে সেটা কালার কি হয়? ইয়েলো ইয়েলো না, ব্লু ব্লু হয়। আয়রনেরটা মোর্চের কালার কি? লাল নয়, খয়েরি খয়েরি কালার, এই যে এরকম কালার, বেঞ্চের মতো। আচ্ছা, তুমি তাহলে ইয়ে করো, লেখো যে আয়রন রাস্টিং পরিশনের মধ্যে এক নম্বর লেখো আয়রন রাস্টিং বা রাস্টিং অফ আয়রন। Rusting is the most common type of oxidation, most common type of corrosion. Most common type of corrosion. এবার কি করে মোর্চেটা তৈরি হয়? অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, অক্সিজেন প্লাস ওয়াটার, সবাই জানো তাই তো? লিখতে হবে, লিখে রাখো। When an iron object exposed to moist air, MOIST AIR, moist air, আলাদা আলাদা ওয়ার্ড, তাই তো? স্যাঁতস্যাঁতে হাওয়া বা স্যাঁতস্যাঁতে পরিবেশে যখন থাকবে তবেই তো কোরেশনটা হবে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস যেটা। এবার তোমার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি কি বলে মরুভূমিতে কোরেশন কম হবে, রাস্টিং কম হবে? ওখানে তো ড্রাই এয়ার, ময়েশ্চার তো মিনিমাম থাকে। সমুদ্রের পাড়ে কোরেশন বেশি হবে, রাস্টিং বেশি হবে, নাকি তোমার মরুভূমির মধ্যে রাস্টিং বেশি হবে? সমুদ্রের পাড়ে হবে, যেখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে সেখানে রাস্টিং বেশি হবে। ক্লিয়ার? When an iron object is exposed to moist air for an extended period, its surface became coated with rust, a brown flaky, 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 flaky মানে কি? ভঙ্গুর, কষা কষা, flaky, FLAKY, খুলে খুলে পড়ে যেগুলো। and non sticky, মোর্চের আশেপাশে তো দেখছি না কিছু, তাহলে তো মোর্চের এক্সাম্পল, মোর্চে তো দেখেছোই সবাই, এই যে মোর্চে জমে আছে রিংটার মধ্যে। কি করে হচ্ছে? ইকুয়েশনটা লিখে রাখো সুন্দর করে। লেখা হচ্ছে আয়রন প্লাস হচ্ছে অক্সিজেন আর হচ্ছে H2O, কি বানাবে? FeOH3। এবার ব্যালেন্স করো দুপাশে,
ব্যালেন্স কি করে করে? ব্যালেন্স কি করে করে ইকুয়েশন? ইকুয়েশন ব্যালেন্স করে কি করে বাবু? ওখানে অক্সিজেন কটা আছে? হাইড্রোজেন কটা আছে? এপাশে অক্সিজেন কটা আছে? দুটো। তাহলে কটা করতে হবে? আরো একটা বাড়াতে হবে। কি করে বাড়াবো? ও টু করা যাবে না, নিচে কিছু বসাতে পারবো না, বসালে আগে পাশে বসাতে হবে। লেখো ব্যালেন্স লেখো। 3 1 4, ওখানে হচ্ছে 3, চারটে আয়রন 3 4 12, এটা হচ্ছে কত দেবো? 3 দুগুণে 6, 3 4 12, 6 দুগুণে 12 হলো। 6 3 6 9, আচ্ছা O2 ছিল না, সরি O2 যাবে তো। অক্সিজেন মলিকুল তো দেওয়া যাবে না, অ্যাটম অ্যাটম তো দেওয়া যাবে না, মলিকুল দিয়ে রিঅ্যাক্ট করাতে হবে। ব্যালেন্স আসে না তোমাদের। মনে রাখবে শুধু এটা, যে এটা তৈরি হয় অথবা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে রাস্ট। এবার কপারের ক্ষেত্রে কি হবে? কপার যখন রাস্ট হবে, কপার যখন রাস্ট হবে তখন কি হবে? কপারের রাস্টিং এর ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট লেখো, কপার রাস্টিং। কি কি চলছে এখানে? কপার রাস্টিং বা রাস্টিং অফ কপার। When copper exposed to a humid environment, copper exposed to a humid environment, sorry, humid environment, to humid, মানে ওই তুমি আগেরটাও লিখতে পারো যে moist environment, copper article develops a coating of, copper articles develop a coating of copper carbonate, copper carbonate, ক্লিয়ার? এবার কার্বনেট তৈরি হওয়ার জন্য কি লাগবে? তার মানে মোদ্দা কথা হচ্ছে কপারকে যদি তুমি নর্মাল এনভায়রনমেন্টে ফেলে রাখো, কপারে রাস্টিং হবে না। কি কন্ডিশনে রাস্টিং হবে? অক্সিজেন তো লাগবে রাস্টিং এর জন্য, অক্সিডেশনের জন্য। এইবার দেখো কপার ওয়্যারে বা কপারের যে বাসনপত্র থাকে ওগুলো নীল নীল কালার হয়ে যায় অনেকদিন ইউজ না করলে, ব্লুইশ কালার, যেটাকে আবার কোন একটা অ্যাসিড দিয়ে ঘষলেই চকচকা হয়ে যায়, তাই তো? যে ওই যে ব্লুইশ কালারের যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে কপারের রাস্ট বা কপার কার্বনেট। ক্লিয়ার? তো কার্বনেট যখন ফর্ম হবে তখন সেখানে আমার কি লাগবে? কার্বনেট ফর্ম করতে গেলে হ্যাঁ ওয়াটার তো লাগবেই। কার্বনেট ফর্ম করতে গেলে কি দরকার? কার্বন দরকার, দরকার তো। তাহলে আমার ওয়াটার গেল। এবার হচ্ছে কপারে রাস্টিংটা করা, মানে আয়রনের রাস্টিং এর জন্য দায়ী হচ্ছে ময়েস্ট এয়ার,
অক্সিজেন আর ওয়াটার। এখানে অক্সিজেন আর ওয়াটার শুধুমাত্র না, এর সাথে তোমাকে CO2 অথবা CO অথবা এই জাতীয় যে ইয়েগুলো আছে এগুলো প্রেজেন্ট হতে হবে কার্বনের, তবেই কার্বনেট তৈরি করবে। কপার কার্বনেট কি বানাবে তাহলে? কি বানাবে বলো দেখি, কি বানাতে পারে? কি 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 হতে পারে? কার্বাইড, কপার কার্বাইড না কি বলছো তুমি? বলো। ওটাও তো এই কপারের কার্বাইড আর ক্লিয়ারলি বলো, আমাকে বুঝতে হবে তো ব্যাপারটা। কার্বাইড যেটা সেটা তো কপারের সাথে রিলেটেড নয়। কার্বাইডের সাথে ওয়াটার দিলে পরে H2O গ্যাস ফর্ম করে, ওয়াটার মলিকিউলকে ব্রেক করে দেয়, তৈরি করবে কপার কার্বনেট CO3 প্লাস কিউপ্রিক অক্সাইড, অথবা তুমি বলতে পারো কপার হাইড্রোক্সাইড। CO3 আর এটা হচ্ছে CuOH। হ্যাঁ অবশ্যই Cu। ক্লিয়ার? ব্যালেন্স করতে হবে, একটা দুটো দুটো কপার দিয়ে দিলেই হয়ে যাবে। এবার এই যে দুটোর মধ্যে রাস্ট কোনটা? এটা হচ্ছে রাস্ট বা কপার 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 রাস্ট হচ্ছে এটা। এবার আয়রন রাস্টিং আর কপার রাস্টিং এর মধ্যে ডিফারেন্স কি? আয়রনের না আয়রন রাস্টিং এর ক্ষেত্রে মানে ব্যাপারটা একটা আলাদা কম্পাউন্ড হিসেবে ফর্ম করছে। আলাদা কম্পাউন্ড হিসাবে ফর্ম করছে, প্লাস হচ্ছে যে রাস্ট যেটা তৈরি হচ্ছে বা মরচে যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে ভঙ্গুর। 1 নম্বর নন স্টিকি, এটা হার্ড। আয়রনের রাস্টিং হলে আয়রন দুর্বল হয়ে যায়, কপারের রাস্টিং হলে কপার হার্ড হয়। ক্লিয়ার? এবং আর সব থেকে ভালো জিনিস হচ্ছে আয়রনের রাস্টিং একবার রাস্টিং হতে শুরু করলে সেখানে রাস্টিং হতেই থাকবে, কিন্তু কপারের রাস্টিং একবার CO কার্বনেট কপার কার্বনেট তৈরি হয়ে গেলে উপরে লেয়ার আর রাস্টিং হবে না। একটা লেয়ার পড়ে গেল আর রাস্টিং হবে না। যেমন তুমি আয়রনের রড ফড যেগুলো আছে সেগুলো যেমন ভেঙে ইয়ে হয়ে যায়, ভেতরে সব শুদ্ধ মরছে, কিন্তু এখানে উপরে জাস্ট একটা লেয়ার পড়ে যাবে। এবার এটাও সব থেকে ভালো দেখতে পাবে যে কপারের যে পাইপ গুলো আছে, ওয়াটার পাইপ, সেগুলোর যে জয়েন্ট জয়েন্ট পয়েন্ট গুলো আছে ওখানে দেখবে যে ব্লুইশ কালারের হার্ড একটা ইয়ে পড়ে যায়। ক্লিয়ার? আর ওর ভিতরে আর মরচে হয় না, একবার লেয়ার পড়ে গেল শেষ। এবার ওটাকে তুমি আবার চকচকে করতে গেলে জাস্ট কোনো একটা অ্যাসিড দিয়ে ঘষে দেবে, কার্বনেটটা বেরিয়ে যাবে, আবার চকচকে কপার। কিছু পরিমাণ নষ্ট হয় ঠিকই, কারণ কপারে কপারে কালো দাগ হবে কেন? কপারে তো কপারে কালো দাগ হয় না, খুব হাড় মানে ইয়ে স্ট্রং অ্যাসিড না দিলে পরে। हो सकता है, ऐसा भी होता है। আচ্ছা, আর একটা কথা হচ্ছে সিলভার রাস্টিং বা সিলভার কোরেশন, রাস্টিং অফ সিলভার। এই সিলভারের ক্ষেত্রে কি হয়, অনেকদিন রূপোর গয়না পয়না না পড়লে বা কালো হয়ে যায়, তাই তো? কিসের জন্য হয়? সিলভার নাইট্রেটের জন্য। আর সাবাস, নাইট্রেট পর্যন্ত পৌঁছে গেছে।
কিসের জন্য হয়? কালো কালারটা কিসের জন্য হয়? অক্সিডেশনের জন্য হয় অবশ্যই, কিন্তু যে কম্পাউন্ডটা তৈরি করে সেটা সিলভার নাইট্রেট নয় বাবু, ফসফেট। আচ্ছা, ওটা হচ্ছে সালফেট, নাইট্রেট নয়, সালফেট, সিলভার সালফেট। এবার যদি তুমি যে ঘরে সালফার ডাই অক্সাইড নেই সেই ঘরে তুমি সোনা বলছি, তুমি রূপকে রেখে দাও, বা হাইড্রোজেন সালফাইড যদি না থাকে, সালফারের কোনো গ্রুপ যদি না থাকে কোনো জায়গায়, সেখানে তুমি সিলভারকে রেখে দাও, কোনো লাস্টিং হবে না। লিখে ভালো দাও সুন্দর করে। সিলভার লুজ ইজ লাস্টার, সিলভার লুজেস ইটস লাস্টার, যে ওই যে চকমকে ব্যাপারটা, গ্লোসি ব্যাপারটা যেটা, হ্যাঁ, যে কোনো ধরনের অ্যাসিড, যে কোনো ধরনের অ্যাসিড দিয়ে তুমি ওটাকে, সালফারটাকে তুমি অ্যাসিডের সাথে ইয়ে করিয়ে নেবে, পিওর সিলভার থেকে যাবে তোমার। সিলভার লুজেস ইটস লাস্টার, LUS TRE, and develops a black coating on its surface. Develops a black coating on its surface. আচ্ছা, কিসের জন্য হয়? This is because it's oxidized to silver sulfide, oxidized to silver sulfide, sulfide, SULPHIDE, single sulfur থাকবে, sulfide. When it react with, when it react with hydrogen sulfides or sulfur dioxide or sulfur based compound, or sulfur based compound, এবার যখন লাস্টিং হয়ে গেল, এই যে যে কালো কালারের যে সিলভারটা, বা কালো ধরনের কালো, যে এটার একটা আলাদা নাম আছে, ট্রানজিশন সিলভার, লিখে রাখো, ইটস কল্ড টার্নিশিং সিলভার, ট্রানজিশন বলে বলছি, টার্নিশিং সিলভার, টার্নিশিং, TARNISHING, টার্নিশিং সিলভার। হ্যাঁ, এরা অনলাইনে গুলো, অনলাইনে আছে কেউ ক্লাসে? মনে তো হয় না আছে, বোঝা যাচ্ছে কিছু? এখানে একজন বলছে ও নাকি এরকম করে থাকতো, শুধু পড়াশোনা করতো না। यांचू, अन्वेषा, ये लोग बोल रहा है कि ये लोग भी ऐसा ही रहते थे क्लास में, लेकिन कुछ पढ़ते नहीं। কি হবে রিয়াকশনটা, কি হবে? সিলভার, দেখছো সিলভারের সংকেত বল, এজি না ইউ? শিওর, শিওর, এজি না ইউ? EU কার? EU
এবার নর্মালি পিওর সিলভার তো রিয়াক্ট করবে না হাইড্রোজেন সালফাইডের সাথেও। কি করাতে হবে, সিলভারকে প্রথমে অক্সিডাইজ করাতে হবে অক্সিজেনের সাথে, তৈরি করবে AgO। ক্লিয়ার? এবার এটা রিয়াক্ট করবে H2S এর সাথে, হাইড্রোজেন সালফাইডের সাথে। কি বানাবে? কি বানাবে? কি বানাবে রে বাবু? সিলভার AgS প্লাস H2O। আছে বোর্ডের কর্নার দেখা যাচ্ছে না? হ্যাঁ, AgS, এটা তো সিলভার অক্সাইড AgO। যেহেতু সিলভার সরাসরি রিয়াক্ট করতে পারে না, প্রথমে অক্সিজেনের সাথে রিয়াক্ট করে নেবে একবার, তারপরে হাইড্রোজেন সালফাইডের সাথে রিয়াক্ট করবে। ক্লিয়ার? টার্নিশিং সিলভার কোনটাকে বলছি? AgS। কালার কি? ব্ল্যাক, তাই তো? এবার এই যে ক্ষয়টা হচ্ছে, এগুলোকে প্রিভেন্ট করার জন্য কি করা যায়? লেখো প্রিভেনশন অফ করেশন। প্রিভেনশন অফ করেশন লেখো, প্রিভেনশন অফ করেশন। কি করে করা যাবে? নরমালি তোমরা জানো সবাই কি করে করে। বাড়িতে যাদের সাইকেল ফাইকেল আছে, সাইকেলে যাতে জং না লাগে কি করে? ধুয়ে মুছে রাখে, আর রং করে দেয়, আর আলকাতরা অবশ্যই ভালো জিনিস। তো নরমালি তোমরা ব্যাপারগুলো জানো, কিন্তু এটা একটু গুছিয়ে কয়েকটা পয়েন্ট লিখে রাখো সুন্দর করে। ফার্স্ট হচ্ছে লেখো অয়েলিং, দরকার নেই লেখা, তাই ফার্স্ট লেখা হচ্ছে অয়েলিং। এক লাইনে লিখে দেবে কোথায় ইউজ হয়। এক্সাম্পল, অয়েলিং কোথায় কোথায় করা হয়? সাইকেলের চেনে, বাইসাইকেল চেন, দেখে ভালো। তোমার যেটা মনে থাকবে, যেটা মনে রাখতে পারবে সেটাই লিখবে। বাইসাইকেল চেন। 2 নম্বর লিখো গ্রিসিং। গ্রিসিং, GREASING, কোথায় দেওয়া হয়? GREASING, বেয়ারিং, নাট বোল্ট। প্রিভেন্ট, এগুলো কিসের জন্য দেওয়া হয়? অ্যাকচুয়ালি এই যে অয়েলিং বা গ্রিসিং করার মেইন ফান্ডাটা কি? ফ্রিকশন লেস করতে নয়। আমি তো এখানে ইয়ে করছি না, আমার তো লুব্রিক্যান্ট হিসেবে ইউজ করছি না, আমি প্রোটেক্টিভ লেয়ারের জন্য। আমি যখন চেনের, সাইকেলের চেনের উপরে যখন তেলটা দিচ্ছি বা অয়েলিং করছি, উপরের লেয়ারটা অয়েল হয়ে গেল, অয়েলের লেয়ার হয়ে গেল। তো ডিরেক্ট এয়ার, তো এয়ার বা ওয়াটার তো সরাসরি চেনের সাথে গিয়ে পৌঁছাতে পারছে না। এবার ওই যে লুব্রিক্যান্ট হিসেবে যখন আমি ইউজ করছি, সেটা ফ্রিকশন লেস করার জন্য। এবার সেটা তখন আমি গিয়ারের মধ্যে দেবো, যেখানে আবার লুব্রিকেন্টের কাজে লাগবে। কিন্তু আমি এখানে করছি হচ্ছে অক্সিডেশনটা প্রিভেন্ট করার জন্য। ক্লিয়ার? গ্রিসিং কোথায়? নাট বল্টে গ্রিসিং কেন করা হয়? অক্সিডেশন। এবার যে জায়গায় গ্রিসিং বা অয়েলিং করছি, সে জায়গায় ফ্রিকশনের একটা গল্প থাকছে, যার জন্য আমরা অয়েলিং ইউজ করছি। ক্লিয়ার? পেইন্টিং, পেইন্টিং, কালার করে দেওয়া, কোথায় করে? বাড়ির দেয়ালে অক্সিডেশন রোধ করার জন্য, অবশ্যই অক্সিডেশন রোধ করার জন্য, কিন্তু যাদের দেয়াল ড্যাম না হয়ে যায়, ওটাও তো অক্সিডেশন। কিচ্ছু শুনতে পাচ্ছি।
হ্যাঁ, ফাঙ্গাসের প্রথমে অক্সিডেশন হয়, ড্যাম্প হয়, তারপরে ওখানে ফাঙ্গাস জমে। হ্যাঁ, ওর জন্য তো এখন প্লাস্টিক পেন্ট ইউজ করতে বলছে, প্লাস্টিক পেন্ট বা হচ্ছে তোমার প্লাস্টার অফ প্যারিস ইউজ করতে বলছে, যাতে করে ওয়াটারটা পুট্টি পুট্টি লাগাতে বলছে, যাতে জলটা সরাসরি তোমার ওয়ালে গিয়ে না পৌঁছায়, সিমেন্টের সাথে কানেকশনে না আসে, সিমেন্ট বালির সাথে। ক্লিয়ার? তো পেন্টিং করা হচ্ছে যে সমস্ত মেটাল বডি বা আয়রন বডি গুলোকে, বাড়ির গ্রিল, দরজা, জানলা যেগুলো মেটালে থাকে, কিংবা গাড়ির বডি, এরোপ্লেনের বডি, যাতে ওগুলো তো সবসময় বাইরে থাকে, যেগুলো কালার কোটিং করা হয়, পেন্টিং করা হয়, যে কারণে যাতে অক্সিডেশনটা প্রিভেন্ট করা যায়। ক্লিয়ার? উডেড উইন্ডোতে অবশ্যই হয়। যেখানে যেখানে আমি তো এখানে মেটালের গুলো করছি, যেখানে মরচে জমে যাচ্ছে, যেগুলো বেশি ক্ষয় হচ্ছে। এবার তুমি একটা উডেন বডির, ও অলরেডি ড্রাইড, ওকে আগে তোমার হাইড্রেট হতে হবে, তারপরে সেখানে অক্সিডেশন আসবে। এবার তার মধ্যে হচ্ছে যে ওর যে বডিটা, সেলুলোজ পার্ট, যখন ওটা ড্রাই হয়ে যাচ্ছে তখন তো সেটা আর অক্সিডেশন করছে না, ওর বডিটা তো শুধু পড়ে থাকছে হচ্ছে তোমার কার্বোহাইড্রেট, পিওর কার্বোহাইড্রেট, তার অক্সিডেশনে যাচ্ছে না। এবার অক্সিডেশনে যাওয়ার জন্য ওকে আগে ভিজতে হবে, একটু ইয়ে করতে হবে। এবার তুমি যদি তোমার বাড়ির জানলাটা কালার না করে তুমি বৃষ্টির মধ্যে ফেলে রাখো 1 মাস, তারপরে দেখবে যে কি অবস্থা হয়। মায়ের পায়ের জবাব হচ্ছে এখন। হয়ে গেছে, কালার কালার হয়ে গেছে। আর কি কি করা হয় শর্ট শর্ট করে এক এক লাইনে লিখে রাখো। প্লাস্টিক কোটিং, হ্যাঁ। অ্যালুমিনিয়াম কোটিং, ক্লিয়ার? অ্যালুমিনিয়াম কোটিং কি করা হয়? অ্যালুমিনিয়ামটাকে উপরে কোট করা হয়, অ্যালুমিনিয়াম AlO3 তৈরি করে বসে থাকে হোয়াইট কালারের, আর ভিতরে যাতে অক্সিডেশন না হয়। প্লাস্টিক কোটিং এর প্লাস্টিক কোট, ওই প্লাস্টিক নয়, আমি বলছি এই যে প্লাস্টিক তারের ওয়্যার, প্লাস্টিক কোট করা, কিংবা হচ্ছে তোমার যে কোনো হ্যান্ডেল গুলো, যেগুলো প্লাস্টিক কোট করা হয় যাতে ব্রেক না করে যায়। বোঝা গেছে? অ্যালুমিনিয়াম করাটা বোঝা গেল ব্যাপারটা। বিশেষ করে যেগুলো তোমার মেটাল গুলো রয়েছে, কপারের উপরে অ্যালুমিনিয়াম কোট করে দিল, দেন হাইলি রিঅ্যাক্টিভ মেটাল যেগুলো, সেগুলোকে অ্যালুমিনিয়াম কোট করে দেওয়া হয়, যাতে উপরে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে একটা হোয়াইটিশ লেয়ার নন রিঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? এবার সেটা তুমি দেখতে পাবে, এটা অ্যালুমিনিয়াম কোটিং করাটা দেখবে হচ্ছে গাড়ির বডি গুলোতে, বনেট বা ওই যে সামনে ইঞ্জিনের উপরেরটা, যেগুলো অ্যালুমিনিয়াম কোটিং এর কথা বলছি। ক্লিয়ার? এবার এইগুলো তো যেগুলোকে এগুলো হচ্ছে প্রিভেন্ট করা যায় না, এটা হচ্ছে স্লো ডাউন করার জন্য পেন্ডিং করে অক্সিডেশন। এবার কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে মেটালকে অক্সিডেশন প্রিভেন্ট করার জন্য ওকে ব্লেন্ড করে দেওয়া হয় অন্য মেটালের সাথে। যেমন ধরো আয়রন সাথে ব্লেন্ড করে তোমার স্টেনলেস আয়রন তৈরি করে দেওয়া হয়, ব্রোঞ্জ তোমার কপারকে ব্রোঞ্জে কনভার্ট করে দেওয়া হয়, যাতে করে অক্সিডেশনটা, ওটাকে কি বলে ব্লেন্ড করাটাকে, আরে গ্যালভানাইজিং ও করে, সেটাও আছে। এটা হচ্ছে অ্যালয় লিখো, আর এটা লিখে এই পয়েন্টটা লিখো। সাম মেটালস ক্যান বি প্রোটেক্টেড
by converting them, some metal can be protected by converting them into alloys. আলাদা পয়েন্ট, some metal are can be protected by converting them into alloy. Example আয়রন কনভার্ট করা হয় স্টেনলেস স্টিলে, কপার কনভার্ট করা হচ্ছে ব্রাসে, স্টেনলেস স্টিল বলে যে এই যে স্টেনলেস স্টিল রাস্টিং হয়নি এখনো, ভেতরের পার্টটা রাস্টিং হয়েছে শুধুমাত্র, যেটা ইয়ে নেই সেটাতে। এই যে এটা হচ্ছে পিওর আয়রন, রাস্ট হয়েছে, এটা স্টেনলেস স্টিল রাস্ট হয়নি। স্টেনলেস স্টিলের কোট হটে গেছে, যেখানে যেখানে সরে গেছে সেখানে সেখানে রাস্ট জমেছে। ক্লিয়ার? কপারে তো যে কোনো ব্রাশে করা যায়, তোমার হচ্ছে কি বলে এখন বেল মেটালে করা যায়, ব্রোঞ্জে সব থেকে বেশি করা হয় কপার কনভার্ট। এই নামগুলো কেমন কেমন লাগছে সব শুনে, হ্যাঁ কি আর আসবো না পরের দিন ক্লাসে, মনে হচ্ছে এরকম। আচ্ছা আরেকটা লেখো তাহলে, গ্যালভানাইজিং বা গ্যালভানাইজেশন। প্রিভেনশনের মধ্যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমার রাস্টিংটা, যেমন অ্যাপ্লিকেশন কোরেশনটা অ্যাপ্লিকেশন, বা লোহায় যে মরচে পড়ে যাচ্ছে এটা হচ্ছে অক্সিডেশনের অ্যাপ্লিকেশন বা অক্সিডেশন হচ্ছে ওখানে। আমি এগুলো হচ্ছে অ্যাসিডিটি কি করে প্রিভেন্ট করছি, এটা তো আমার প্রিভেনশনের মধ্যে যাচ্ছে, ক্ষয়ক্ষতি বাঁচানোর জন্য। গ্যালভানাইজেশন বা গ্যালভানাইজিং কি? গ্যালভানাইজেশন একটা জিনিস মনে রাখবে, যদি যেখানে জিঙ্কের লেয়ার পড়বে, জিঙ্কের লেয়ার পড়লে পরে গ্যালভানাইজ হবে। এবার জিঙ্কের লেয়ার দু রকম তিন রকম ভাবে দেওয়া যায়। এক হচ্ছে জিঙ্কটাকে ওর মেল্টিং পয়েন্টের থেকে বেশি নিয়ে গিয়ে মানে লিকুইড বানিয়ে উপরে ব্রাশ দিয়ে বা যে কোনো ভাবে লেয়ার দেওয়া এক। 2 নম্বর হচ্ছে লিকুইড জিঙ্কের মধ্যে একদম ডুবিয়ে তুলে দেওয়া। আর একটা হচ্ছে জিঙ্কের থেকে যে সমস্ত মেটালগুলো বেশি কম রিঅ্যাক্টিভ, সেই মেটালগুলোর সাথে ইলেকট্রোলাইসিসে করা যায়, কিন্তু ওটা মানে অ্যাকচুয়ালি ওটা ইলেকট্রোপ্লেটিং, জিঙ্কের ইলেকট্রোপ্লেটিং হবে, কিন্তু ওটা এতটা বেশি খরচ সাপেক্ষ, ওর থেকে আমি জিঙ্কে গলিয়ে উপরে ব্রাশ মেরে দিলেই হয়ে যায়। ক্লিয়ার? এবার গ্যালভানাইজেশন কোথায় দেখা যায় সব থেকে বেশি? টিন কোথায়? টিনের উপরে জিঙ্কের লেয়ার দেওয়া থাকে, যখনই লেয়ারটা সরে যায় তারপরে মরচে পড়তে শুরু করে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? লেখো, গ্যালভানাইজেশনের মধ্যে লিখে রাখো, the iron or steel object is coated in a thin layer of zinc. যেগুলো সিলভার কালারের টিন হয়, এখন তুমি যদি এই যে ব্লু কালারের যে ইয়ে, এগুলো তো জিঙ্কের লেয়ার থাকে না, এটা প্লাস্টিক পেন্ট করা। ক্লিয়ার? আচ্ছা, এই যে জিঙ্কের যে লেয়ার দেওয়া হয় বা জিঙ্ককে সামনে নিয়ে এসে রাস্টিং প্রিভেন্ট করে রাখা হয়, যে কারণে জিঙ্ককে বলা হয় স্যাক্রিফিশিয়াল মেটাল, যে নিজে স্যাক্রিফাইস করে, জীবন দিয়ে দিল টিনের জন্য, স্যাক্রিফিশিয়াল মেটাল।
জিঙ্ক হচ্ছে আয়রনের থেকে বেশি রিঅ্যাক্টিভ, ক্লিয়ার? এবার জিঙ্ককে যখন আয়রনের উপরে আমি যখন লেয়ার দিয়ে দিচ্ছি, ও কি করবে? ও বেশি রিঅ্যাক্টিভ, উপরে জিঙ্ক রয়েছে, ও বাইরের থেকে অক্সিজেন পেলেই আগে নিজে রিয়াকশন করবে। এবার নিজে অক্সিডেশন করে লেয়ার বানিয়ে দিল, ভেতরের আয়রনকে বাঁচিয়ে দিল, সেফ রাখলো। আয়রনকে অক্সিডেশনের হাত থেকে বাঁচালো, নিজে অক্সিডাইজ হয়ে নিজের জীবন দিয়ে দিল আয়রনের জন্য। এবার যখন যখন এই যে জিঙ্কের জেডেন ইয়েটা চলে যাবে, লেয়ারটা আস্তে আস্তে দেখবে যে টিনে কখন পড়তে শুরু করে, যখন জেডেন লেয়ার প্রথমে টিনটা একদম চকচকে থাকে, সিলভার কালার একদম, আস্তে আস্তে ওটা ধূসর হতে শুরু করে, গ্রে কালারের হতে শুরু করে। যত গ্রে কালার হবে তত তার মানে বুঝতে পারবে জেডেনও জমছে উপরে, তত অক্সিডাইজ হচ্ছে। এবার একটা সময় জেডেনও এই যে লেয়ারটা কিসের মতো চাকলা চাকলা করে উঠে যাবে উপর দিয়ে, তখন আবার আয়রনটা বেরিয়ে পড়বে সামনে। তখন তোমার কাজ কি? ওকে আবার জিঙ্ক দিয়ে লেয়ার দেওয়া। এবার বলছি যে না অবশ্যই ও বলছে মুখে যেমন মেকআপ করে, যে মেকআপের লেয়ারটা একবার উঠে গেলে পরে কি করে, আবার লেয়ার দেয় ফাউন্ডেশনে দিয়ে, তাই তো? ঠিক তেমনি জিঙ্কের লেয়ার যদি উঠে যায় তারপরে তারপরে জিঙ্কের আবার লেয়ার দেওয়া হয়। তো ভালো তো, আপনি যুদ্ধে যাবেন, আপনি যুদ্ধে যাবেন, আপনার ঢাল তলোয়ারে ধার দেবেন না? আচ্ছা, এটা গেল। আবার কিছু কিছু ক্ষেত্রে আয়রনকে অন্য মেটাল দিয়ে কভার করে দেওয়া হয়, যেমন জিঙ্ক। এবার কন্ডিশন সেমই, জিঙ্কের লেয়ার দিয়ে দিলাম, জিঙ্কের লেয়ার দেওয়াটা এই যে শুধুমাত্র জিঙ্কের লেয়ার যেখানে পড়ছে সেই প্রসেসটাকে বলছি গ্যালভানাইজেশন, ক্লিয়ার? কিন্তু জিঙ্ক বাদে যদি অন্য কোনো মেটাল দিয়ে লেয়ার দিই, তাহলে যে আয়রনের উপরে আমি টিন দিলাম, টিন আর আয়রন কিন্তু এক জিনিস নয়, জানো তো? এটা দুটো আলাদা মেটাল। আমি আয়রনের উপরে টিনের লেয়ার দিয়ে দিলাম, বিশেষ করে ফুড ক্যান যেগুলো, আয়রন ডিরেক্ট অক্সিডাইজ হবে, রিয়াক্ট করবে, কিন্তু টিন রিয়াক্ট করবে না। টিন নিজেই একটা এলিমেন্ট। আচ্ছা, টিন নিজেই একটা মেটাল। এবার আমরা যে সবগুলো মেটাল, স্টিলটা হচ্ছে অ্যালয়, ওই ধাতু সংকর। তো বাইরে যে আমরা যে বাড়িতে যে টিন লাগাই, ওটা কিন্তু টিন না, ওটা আয়রন শিট। টিন হচ্ছে একটা মেটাল। তুমি ফুড ক্যান দেখেছো, যেগুলো ওই ঢাকনা কেটে বের করে খাবার, পিকেল ওই জাতীয় রাখা হয় যেতে, ওটার ভেতরটা হচ্ছে আয়রন, ওপরটা হচ্ছে টিনের লেয়ার, যে সিলভার কালারের যে একটুখানি ইয়েলোইশ সিলভার যে লেয়ারটা, ওটা হচ্ছে টিন। গোটা বডিটাই আয়রনের উপরে টিনের লেয়ার দেওয়া। আগেকার দিনে নারকেল তেলের ডিব্বা, হ্যাঁ, শালিমারের কৌটায় যে কালারটা নয়, শালিমারের স্টিকার দেওয়া নীল কালারটা নয়,
না, কোল্ড ড্রিঙ্কস হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের ইয়ে। ক্লিয়ার? লাস্টিং প্রিভেন্ট হয়ে গেল, বাড়ি যাবে। এ কি মজা। আর একটা লেখো, লাস্ট একটা লেখো যে অ্যাপ্লিকেশনের মধ্যেই লিখো যে অ্যালকোহল অ্যাবসপিরেশন, অ্যাবসপিরেশন, ABSORPTION, ABSORPTION, PP, অ্যাবজর্পশন কই ছিল, অ্যাবজর্পশন, সরি ভুলভাল প্রনাউন্সিয়েশন করছি, প্রনাউন্সিয়েশনটাও ভুল হচ্ছে। আচ্ছা, রাত্রিবেলা গাড়ি নিয়ে বাইক চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে কে কে? এনিবডি? ওটা ওটা ধরা পড়েছে। পুলিশে ফু দিতে বলে পাইপের মধ্যে, হ্যাঁ স্যার বলে বলে কিসের জন্য? ওটাতে রেট দেখে অ্যালকোহল কনজাম্পশনের রেট দেখে, বলে হচ্ছে ড্রিঙ্ক আর অ্যান্ড ড্রাইভ করতে, তাই তো? ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যাতে না করে তার জন্য পাইপের মধ্যে ফু দিতে বলে, তাই তো? ফু দিলে পরে কি হয়? ওটা একটা রেট একটা মিটার, একটা কোনো একটা নাম্বার উপরে উঠে গেলে পরে তো বেটা গায়া, তাই তো? তো এই যে অ্যালকোহলটা তুমি কতটা খেয়েছো, এটা তোমার ইসের সাথে কি করে বুঝবে? ব্রেথ অ্যানালাইজার কি করে বুঝবে? ওখানে একটা সুন্দর একটা গল্প হয়, সেটা হচ্ছে একটা মেটাল ইউজ করা হয় ওখানে, সে মেটালটার নাম হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের অ্যাকচুয়ালি মেটালটা ইউজ হয় না, ক্রোমিয়ামের তৈরি করা, ক্রোমিয়ামের একটা অক্সাইড ইউজ করা হয়, Cr2O7। Cr2O7 এর মধ্যে যখনই অ্যালকোহল ওর সাথে টাচ হবে তখন সেটা ক্রোমিয়ামকে রিলিজ করে দেবে এবং অ্যালকোহলটাকে তৈরি করে দেবে CH3CHO সাথে ওয়াটার মলিকিউল। তো এই যে ক্রোমিয়ামের যে যত পরিমাণ ক্রোমিয়ামকে রিলিজ করছে তোমার মিটারে তত কুই বাজবে। একটা অ্যাটম রিলিজ করলে একটা, 10টা অ্যাটম রিলিজ করলে 10টা। এবার ওটার ম্যাক্সিমাম থাকেই হচ্ছে 7টা, ইয়ে মিটারের মধ্যে 7 লেয়ার থাকে। এবার 7 লেয়ারে ওখানে পার্সেন্টেজ বের করা হয় যে কত পার্সেন্টে তুমি 100%-এ হচ্ছে 7, 0%-এ 0, বাকিটা হিসাব করো। এবার পরের বার যখন পুলিশে ফু দিতে বলবে তখন কি করবে তুমি? লেখো, একটা সুন্দর করে এক লাইনে লিখে ফেলো যে alcohol absorption into the blood stream is into the blood stream। কত ঘন্টা পর্যন্ত ধরে রাখতে পারবে কি এটা? তোমার বডি যত তাড়াতাড়ি ডাইজেস্ট করতে পারবে, তোমার বডি যত তাড়াতাড়ি ডাইজেস্ট করতে পারবে তত তাড়াতাড়ি। এবার অ্যালকোহলকে বডি ডাইজেস্ট করতে পারে না, প্রথম কথা হচ্ছে এটা। অ্যালকোহল হচ্ছে বডির কাছে হচ্ছে একটা ফরেন এলিমেন্ট, বডি বের করে দেয়, চাই যত তাড়াতাড়ি একে বের তাড়িয়ে দিতে। ক্লিয়ার? এবার যদি কেউ একটা জিনিস মনে রাখবে, যদি কেউ বলে যে তার ক্যাপাসিটি খুব বেশি, গ্যালন খেতে পারে, তার মানে তার বডিটা শেষ। মানে তুমি অ্যালকোহল বেশি কনজাম করতে পারছো, তার মানে তোমার অলরেডি 12টা বেজে গেছে। যত তোমার বডি যত তাড়াতাড়ি,
হ্যাঁ ফ্যাট জমিয়ে দেবে, ফ্যাটি লিভার তৈরি হবে, কিডনি তোমার ডায়ালিসিস করতে পারবে না বারবার, কারণ ওখানে তো আর ওয়াটার নেই, ওখানে তো অ্যালকোহল আছে, ওটা তো আর ছাকতে পারছে না, ফেলিওর হবে, বড় হয়ে শুকিয়ে যাবে কিডনি, ছোট হতে হতে সিমের বিচির মতো হয়ে যাবে। একটা কিডনির দাম 3 কোটি, এক তোমার দুটো আছে, একটা শুকিয়ে যাবে আর একটা দিয়ে খাবে, তাই না? কিডনি সবসময় একটা কাজ করে আর একটা রিজার্ভ থাকে, দুটো কিডনির মধ্যে একটা কিডনি রিজার্ভে থাকে। বুঝতে পারছো না কনটেক্সট? দুটো কিডনির মধ্যে একটা সবসময় ফাংশনাল আর একটা হচ্ছে নন ফাংশনাল, এরকম ভাবেই তো থাকে নাকি? বছর আগে এঁকেছি, ভুলেও গেছি। গ্ল্যান্ড, যারা ড্রিঙ্ক করে না তাদের তো কিডনি হ্যাঁ একটা সময় তুমি তুমি এটা হচ্ছে একটা ফিল্টার, তোমার বাড়িতে যে ওয়াটার ফিল্টার আছে সেটার একটা ফিল্টার হচ্ছে এটা। এবার এটার মধ্যে দিয়ে তুমি যত কাজ করবে, এটা তো একটা সময় ময়লা জমতে শুরু করবে, জমতে জমতে একটা সময় কাজ করা বন্ধ করে দেবে, তখন সেকেন্ডটা কাজ করবে। এবার অলরেডি তোমার যদি প্রথম থেকে এটা আগেই 12টা বেজে থাকে, এবার তুমি এটা নর্মালি একটা কিডনি যতদিন চলতে থাকে ততদিনে খুব বেশি সমস্যা হয় না, যখনই সেকেন্ডটা কাজ শুরু করে আর তারপরেই মানুষের ইয়েগুলো দেখা যায়, প্রবলেম গুলো, কারণ অলরেডি একটা ডেথ বডি তোমাকে সিগন্যাল দিতে শুরু করবে যে একটা আমার গেছে, আর একটাকে বাঁচাও, তুমি এই খেও না, এই করো না, শুনবে না, তোমার তো ত্যাগের থেকে ভোগেই মুক্তি। হ্যাঁ, অ্যাড্রিনালিন কিডনিতে এফেক্ট পড়ে, বেশি রেগে গেলে তো ফার্স্ট ব্লাড ফ্লো বেশি হবে তোমার। তুমি তোমার বডিকে, তোমার একটা গাড়ি আছে, গাড়িটা নর্মালি 2 গিয়ারে চলে, ভাঙাচোরা রাস্তা তুমি 5 গিয়ারে দিয়ে চালাচ্ছ, কি হবে? একদিন চালাচ্ছি, দুদিন চালাচ্ছি, ঠিক আছে, এবার যদি প্রতিদিনই চালাই তাহলে তো রাস্তায় তো এটাই হচ্ছে ব্যাপার। তো একটা ব্যাপার হচ্ছে যে কোথায় ছিলাম আমরা? সব থেকে ব্লাড আচ্ছা, ইট, অ্যাবজর্পশন টু ব্লাড হ্যাঁ, absorption into blood stream is correlated CORR, অথবা correlated বাদে বলো react with alcohol concentration, react with alcohol concentration in alveolar air, alveolar air, ALVEOLAR, বায়োলজির জিনিস। অ্যালভিওলার এয়ার কোনটা? এরকম এয়ার বাবলের মতন থাকে লাংসের পাশে, যেগুলো ফিল্টার করে। কি ফিল্টার করে? না, আমার কথা হচ্ছে যে তুমি অ্যালকোহলটা কনজাম করছো হচ্ছে তোমার পাকস্থলিতে, তাই তো? তাহলে ওটার থেকে ইসের মধ্যে আসবে কি করে? তো প্রথমে আমাকে মানে লাংসের মধ্যে দিয়ে তো ফ্লো করতেই হবে অক্সিজেনটাকে, মানে কিওর করতে হবে। এনি আইডিয়া? তুমি অ্যালকোহলটা বা যে কোনো লিকুইড তুমি যখন খাচ্ছ বা ড্রিঙ্ক করছো, তোমার তো সেটা গিয়ে স্টোর হচ্ছে তোমার পাকস্থলিতে, স্টমাকে, তাই তো? তো ওখান থেকে লাংসে আসছে কি করে? খাওয়ার আমার তো মুখের মধ্যে ইয়ে যে আমার অ্যালভিওলার এয়ারটা যেটা বেরোচ্ছে সেটার সাথে তো বেরোবে, তো সেই পর্যন্ত আসছে কি করে? প্রথমে এটা ব্যাপারটা হচ্ছে, প্রথমে এটা মানে ফরেন বডি না, প্রথমে ফরেন বডি হিসেবে ব্লাডের সাথে মিশে ওটা এলো আমার কিডনিতে, কিডনি থেকে এবার তারপরে সেটা মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড হিসেবে উপর দিকে যাবে, গিয়ে সেইটা আবার অক্সিজেন ব্লাড তৈরির জন্য সেই সময়। হ্যাঁ, এই আসল গল্পটা হচ্ছে এই যে নর্মালি যখন তুমি ড্রিঙ্ক করছো যাচ্ছে স্টমাকে,
সেখান থেকে সেটা ঘুরে ঘুরে কিডনি হয়ে কিডনি সেকে নিয়ে পাঠালো হচ্ছে ব্লাডে, কিডনি দিল হচ্ছে ব্লাডে জমা পাঠালো, এবার সেটা আবার ঘুরে আসলো হচ্ছে লাংসে, এলো সেই ব্লাডের থেকে অক্সিজেন পাঠাতে হবে, তাই তো ব্লাডে, এইখানে এক্সচেঞ্জ হবে, অ্যালকোহলের এক্সচেঞ্জ হবে এইখানটাতে। এবার আলটিমেট ব্যাপারটা যে এই যে টোটাল যে প্রসেসটা, প্রথমে স্টমাকে গেল, সেখান থেকে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন ঘুরে গিয়ে তোমার কিডনি হয়ে তারপরে আসছে হচ্ছে ব্লাড, কিডনি হয়ে তারপরে যাচ্ছে ব্লাডে। এই কারণে অ্যালকোহল খেলেই সঙ্গে সঙ্গে নেশা হয়, লেট করে নেশা হয়, এবং যে কারণে যেগুলো হ্যাঁ না ব্লাডে যাবে তারপরে হবে, যে কারণে হচ্ছে তোমার স্মোক করলে যেটা তাড়াতাড়ি হয়, মানে নেশাটা তাড়াতাড়ি ধরবে কারণ সোজা ব্লাড স্ট্রিমে মিশছে। বলবে যে এই শিখিয়ে দিচ্ছে বাড়িতে গিয়ে এটার থেকে এটা কনভার্ট হতে হবে। না যদি ড্রিঙ্ক করলে সেজন্য আস্তে খেতে, আস্তে আস্তে খেতে, অল্প অল্প করে খেতে। মানে এদের সামনে এটা বাইরে বাইরে ক্লিয়ার? এবার তোমার চড়ছে না, তুমি গাদা গাদা গিলে ফেলবে। প্রথমে তো ওসব করো না, হ্যাঁ। দেখো তারপরে লেখো অক্সিডাইজিং এজেন্ট, অ্যালভিওলার এয়ার শেষ, অ্যালকোহল অ্যাবসপ্রেশন কেন ছিল, অ্যাবজর্পশন, এই প্রোনাউন্সিয়েশন হবে না, এটা জিভে আটকে যাচ্ছে। Absorption into bloodstream is react with alcohol concentration in alveolar air. Clear? The oxidizing agent in the gazette, oxidizing agent in the gazette oxidized the ethanol presence, oxidized the ethanol present in the breath, ethanol present in the breath when users breathe into it, breathe into it। ওই যে মেশিনটার মধ্যে যখন তুমি ফুটা দিচ্ছ, তোমার যে অ্যালকোহল যে ইথানলের প্রেজেন্সটা সেটা কোথায় যাচ্ছে, অক্সিডেশন, অক্সিডাইজিং যে এজেন্টটা রয়েছে সেই এজেন্টটা কি বললাম, CR2CR3O7 এটার মধ্যে দিয়ে যাবে। এবারে যে ইথানলটা, এবার এখানে আরেকটা জিনিস বলে দিই যে কোনটা খাবে কোনটা খাবে না, ইথানল না মিথানল। বললাম হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড CR3O7, সরি CR2O7, CR2O7, সরি ঠিকই বলেছেন, CR2O7। এবার হচ্ছে মিথানল খাবে না ইথানল খাবে, ইথানল শিওর। আমি খেতে বলছি না, মানে আমি বলছি না যে খেতেই হবে তোমাকে, দুটোই খাবে, দুটোই খাবে না একদম। মিথানল আর ইথানলের মধ্যে ডিফারেন্স কি সেটা তো বললামই, তোমার হচ্ছে ইসের ডিফারেন্স কি, ফর্মুলাটা কি, CH3 CH2 3 2 5, আচ্ছা হ্যাঁ CH3 CH2 এটা 5, আর এটা হচ্ছে মোদ্দা কথা হচ্ছে একটা হচ্ছে দুটো কার্বন কম্পাউন্ড, এটা হচ্ছে একটা কার্বন কম্পাউন্ড। এবার যখন তুমি
অক্সিডাইজ করছো বা যখন তুমি ইস্টকে তোমার কি বলে ওটাকে ফ্র্যাগমেন্টেশন করছো, করার পরে তৈরি হয় প্রথমে মিথানল। ফার্মেন্টেশন বলছি, ফার্মেন্টেশন যখন করছো তখন প্রথমে তৈরি হচ্ছে মিথানল। আর ওটা খাওয়া যায় না, একটু সময় দিতে হয়। যাদের খুব তাড়াহুড়ো থাকে তারা ওটা খায়, সোজা 2 লাখ টাকা। আচ্ছা, রিয়াকশনটা লিখে রাখো। সেটা হচ্ছে মিথানল, CH3, CH2, OH প্লাস হচ্ছে আমাদের যে এজেন্টটা থাকবে ক্রোমিয়ামের O7, ক্রোমিয়াম সেপ্টক্সাইড। 7টা তো হেপ্টা, হ্যাঁ হেক্সা হেপ্টা, সেপ্টা বলছি, হেক্সা হেপ্টা সেপ্টক্সাইড। মিলে কি হচ্ছে? মিলে হচ্ছে ক্রোমিয়ামকে রিলিজ করে দিচ্ছে, ক্রোমিয়াম মেটালকে বের করে দিচ্ছে। এবার অ্যাকচুয়ালি এটা হচ্ছে অক্সিডাইজিং রিএজেন্ট, কিন্তু এটাকে তো এরকম ভাবে পিওরলি পাওয়া যায় না। এটার সাথে আমাদের দিতে হয় হচ্ছে, এটার সাথে ওয়াটার মলিকিউল দেওয়া থাকে। মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম 2 2 2 তো হ্যাঁ 1 2 ক্রোমিয়ামের কত 1 2 দুটো আছে, 2ই হবে, -2। আর হচ্ছে এখানে হচ্ছে H প্লাস হচ্ছে, তাহলে কটা আসছে এখানে? একটা 3 2 5 1 6, এখানে একটা 7, তার মানে হচ্ছে 8টা টোটাল। এবার তৈরি করবে হচ্ছে ক্রোমিয়ামকে রিলিজ করে দেবে একবারে। এবার রিলিজ করলে ক্রোমিয়াম আবার এরকম করে থাকবে ভদ্রলোক। এবার এটাই হচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্রোমিয়ামের ইয়ে। এবার যতগুলো বানাবে তোমার ওখানে লেভেলটা তত হাই, যতগুলো রিলিজ করতে পারছে। আর বাদ বাকি পড়ে থাকবে কি কি? ওয়াটার থাকবে, H2O প্লাস হচ্ছে CH3 CH2। এটা ক্লিয়ার? CH2 নয় তো, একটা চলে গেল, ও অক্সিজেন থাকবে তো একটা। অ্যালকোহল কোনটা? CH3 CH2 OH, এটা হচ্ছে অ্যালকোহল। ক্লিয়ার? আরে এই যে একটা থাকলে মিথ, দুটো থাকলে ইথ। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যালকোহলটা, এটা হচ্ছে আমাদের অক্সিডাইজিং রিএজেন্ট, যেটা আমি ওয়াটার মলিকুলের সাথে পাবো একসাথে। ক্লিয়ার? লিকুইড থাকবে, সেটার মধ্যে তুমি ফুটা মারবে, এই যে তোমার ফু, এটার পার্সেন্টেজ, যত পার্সেন্টেজ উপর ডিপেন্ড করছে তোমার ক্রোমিয়ামের নাম্বার কতগুলো আসছে। যত বেশি অ্যালকোহল তত এখান থেকে ক্রোমিয়াম রিলিজ বেশি করবে, ওদিকে লেভেলটা বাড়বে। ক্লিয়ার? সঠিক। এবার যদি বলো যে এটাকে চিট করা যায় কি করে, কালকের ক্লাস বলে দেই, ওদেরকে বলে দেই কালকের ক্লাস 10টা থেকে 2টো অবধি। কালকের ক্লাস 10টা থেকে 2টো অবধি হিস্ট্রি পলিটিক্স। হিস্ট্রি পলিটি।